চলে এসেছি মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে বার্ষিক পরীক্ষার ক্র্যাশ কোর্সের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে। তো তোমাদের ফাইনালের সিলেবাসে মোট 9টি অধ্যায় আছে। এর মধ্যে 5টি হলো থিওরিটিক্যাল অর্থাৎ একটু বর্ণনামূলক, আর 4টি হলো কনসেপচুয়াল অর্থাৎ এই 4টি অধ্যায় তুমি যদি একটু ভালোভাবে বুঝে পড়ো যে কোনো প্রশ্ন খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। আর এই 5টি একটু তোমাকে রিডিং পড়তে হবে, নিজে একটু মুখস্থ করতে হবে ওই রকম। তো এগুলো থেকে প্রশ্ন যেমন আসবে এখান থেকে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট আর কি। তুমি এই 4টা পড়লে ভালো প্রশ্ন কমন পাবে যেগুলো তুমি সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। তো এই 4টা অধ্যায় কি কি? প্রথমটি হলো অণুপরমাণু, এরপর হলো পদার্থের গঠন, এরপর আরেকটি হলো তাপমাত্রা ও তাপ, আর আরেকটি হলো কাজ ক্ষমতা শক্তি। এগুলোতে মানে ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসবে আর কি। আর বর্ণনামূলক প্রশ্ন আসবে এখান থেকে। এখানেও কিছু বর্ণনামূলক আছে কিন্তু ম্যাক্সিমাম বর্ণনামূলক প্রশ্ন এখানে। আচ্ছা, তাহলে আমরা আজকে দেখব অণু ও পরমাণু অধ্যায়টি। অণু পরমাণু এই অধ্যায়ে কি কি টপিক থাকবে? পরমাণু অণু কি দেখব, মৌলিক পদার্থ, ইলেকট্রন প্রোটন নিউট্রন, পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখব যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে নিউক্লিয়াস, তারপর পরিবাহী ও অপরিবাহী অর্ধপরিবাহী পদার্থ, এরপর থাকছে কঠিন তরল ও গ্যাস। তো আমাদের জানতে হবে পরমাণু কি। পরমাণু কি আমরা জানি, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থ কি? মৌলিক পদার্থ হলো যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। তাহলে মৌলিক পদার্থ কি আসতে পারে, পরমাণু কি তাও আসতে পারে। পরমাণু হলো কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তাহলে মৌলিক পদার্থগুলো কি কি? হাইড্রোজেন, অক্সিজেন, লোহা, সোনা, রূপা, কার্বন, ক্লোরিন, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। আর এগুলোর ক্ষুদ্রতম কণাগুলোই হচ্ছে পরমাণু। যেমন আমরা বলি অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু। কিন্তু আমরা কিন্তু বলি না কার্বন ডাই অক্সাইড পরমাণু, কারণ কার্বন ডাই অক্সাইড হলো মৌলিক পদার্থ না, কি সেটি যৌগিক পদার্থ। তো তখন আমরা পরমাণু বলবো না, তখন আবার আমরা বলবো অণু। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো অণু। আচ্ছা, আমি এরপরে দেখব। আর এখানে আরেকটু আইডিয়া রয়েছে যেগুলো তোমাদের একটু এমসিকিউতে আসতে পারে, সেটা হলো কয়টি মৌলিক পদার্থ পাওয়া গিয়েছে এই পর্যন্ত? 118টি। আর এর মধ্যে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে কয়টি? 98টি। আর বাকি 20টি হচ্ছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন কৃত্রিমভাবে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি? এগুলো হচ্ছে পরমাণুর ভেতরের থাকে 3টি কণা। এই 3টি কণা নিয়েই কি পরমাণু গঠিত। আচ্ছা, পরমাণু কিভাবে গঠিত সেটা আমরা আলোচনা করব। এই টপিক রিলেটেড ভিডিও মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে দেখে নিই। মৌলিক পদার্থের সবচেয়ে ছোট একক হচ্ছে পরমাণু, আর পরমাণু তৈরি হয়েছে মাত্র 3টি কণা দিয়ে। সেগুলোর নাম হচ্ছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। পরমাণুর মাঝখানে আছে প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি খুবই ছোট একটি নিউক্লিয়াস, এবং সেটিকে ঘিরে ঘুরছে ইলেকট্রন। পৃথিবী চাঁদকে টানছে বলে চাঁদ পৃথিবীকে ঘিরে ঘুরছে। ঠিক সেরকম পরমাণুর মাঝখানে থাকা খুবই ছোট নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে টানছে বলে ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরছে। বৈদ্যুতিক আকর্ষণের কারণে নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে টানছে। নিউট্রনের কোনো চার্জ নেই, কিন্তু প্রোটনের চার্জ পজিটিভ। তাই নিউক্লিয়াসের মোট চার্জ সবসময় পজিটিভ। অন্যদিকে ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এবং বৈদ্যুতিক বলের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ করে। তাই নিউক্লিয়াসের আকর্ষণে ইলেকট্রন তাকে ঘিরে ঘোরে। পারমাণবিক সংখ্যা আমরা জেনেছি এখন পর্যন্ত 118টি মৌলিক পদার্থ পাওয়া গেছে। এই 118টি মৌলিক পদার্থে রয়েছে 118টি ভিন্ন ভিন্ন পরমাণু। এখন আমরা জানব পরমাণুগুলোর মধ্যে পার্থক্য কি ও কিভাবে সেগুলো আলাদা করা যায়। আসলে এটি খুবই সহজ একটি পদ্ধতি। পর্যায় সারণীর তালিকার প্রথম মৌলটি হলো হাইড্রোজেন, যার পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আছে একটি প্রোটন, তাই বাইরে একটি ইলেকট্রন আছে। এর পরের মৌলটি হলো হিলিয়াম। হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 2টি প্রোটন এবং বাইরে 2টি ইলেকট্রন আছে। এর পরের পরমাণুর নিউক্লিয়াসে 3টি প্রোটন আছে,
কাজেই তার বাইরে 3টি ইলেকট্রন আছে। সেই মৌলটির নাম হচ্ছে লিথিয়াম। এভাবে নিউক্লিয়াসে একটা করে প্রোটন ও বাইরে একটা করে ইলেকট্রন বাড়ছে এবং এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ পরমাণু নিউক্লিয়াসে 118টি প্রোটন এবং বাইরে 118টি ইলেকট্রন আছে। একটি পরমাণু নিউক্লিয়াসে যে পরিমাণ প্রোটন থাকে সেটিই হচ্ছে সেই পরমাণুর পারমাণবিক সংখ্যা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, একটা পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকতে হয়, কারণ প্রোটন আর ইলেকট্রনের চার্জ সমান, শুধু একটা পজিটিভ ও অন্যটা নেগেটিভ। কাজেই দুটোর সংখ্যা সমান সমান হলে পজিটিভ ও নেগেটিভ মিলে মোট চার্জের পরিমাণ 0 কিংবা চার্জবিহীন হয়। আর এখানে রয়েছে তোমার যৌগিক পদার্থের সংজ্ঞাটি, যেগুলো একটু মনে রাখতে হবে, এগুলো ছোট প্রশ্নে আসতে পারে। এরপর এগুলো আমরা একটু পরে দেখব। ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই পরমাণুর গঠন দেখার পরে আমরা দেখব যে কিভাবে ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে থাকে, সেই বিন্যাসটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তারপরে থাকছে নিউক্লিয়াস, এগুলো পরমাণুর গঠনের মধ্যেই। তেজস্ক্রিয়তা। এরপর হচ্ছে আমরা পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, মানে শেষের দিকে চলে যাব। তারপর আসছে অণু, কঠিন, তরল, গ্যাস, এখানেই শেষ হচ্ছে। তো আমরা একটু দেখে আসব। এখান থেকে আমরা দেখব পরমাণু কিছু আছে, যেমন হিলিয়াম। তো এখান থেকে আমরা দেখব পরমাণু কি। আমাদের চারপাশে অনেক পদার্থ আছে, কিন্তু সব পদার্থ তৈরি হয়েছে কি 98টি মৌলিক পদার্থ নিয়ে। আর এটাও দেখেছি আমরা। এর পরের স্লাইডে চলে যাব। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি আমরা জানি, এগুলো নিয়ে পরমাণু গঠিত। এগুলো কোথায় থাকে? পরমাণুর ভিতরে। আচ্ছা, পরমাণুর ভিতরে হচ্ছে একটি নিউক্লিয়াস থাকে। আমাদের কোষে যেমন নিউক্লিয়াস থাকে, তেমনি পরমাণুর ভিতরে একটি নিউক্লিয়াস থাকে। এটি হচ্ছে সেই নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউট্রন ও প্রোটন নামের 2টি কণা। তো 3টি কণা ছিল, 2টি হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে। তাহলে আরেকটি কোথায়? আরেকটি হলো এই বাইরে। তাহলে প্রোটন আর নিউট্রন ভিতরে থাকে নিউক্লিয়াসের ভিতরে, আর বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। এই 3টি কণা নিয়েই আমার এই সম্পূর্ণ পরমাণুটি গঠিত। এরপর এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের বিন্যাস দেখলে আমরা কি মৌলিক পদার্থ কিভাবে তৈরি হয়েছে তা বুঝতে পারবো। এরপর আসে নিউক্লিয়াসে। এই টপিক রিলেটেড ভিডিও মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে দেখে নিই। আমরা জেনেছি একটা পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকার কারণ হলো এদের বিপরীত চার্জ। এখন তোমাদের মনে হতে পারে নিউট্রনের যেহেতু চার্জ নেই তাই তার সংখ্যা কম বেশি হলে কিছু আসে যায় না, কিন্তু তারপরও নিউক্লিয়াসের ভেতরে যতগুলো প্রোটন তার সমান কিংবা বেশি নিউট্রন থাকতে হয়। তার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। একটি পরমাণুর আয়তনের তুলনায় তার নিউক্লিয়াস খুবই ছোট। এখানে ছোট বলতে বোঝানো হয়েছে লক্ষ লক্ষ গুণ ছোট। একটা পরমাণুর ভেতরে বলতে গেলে পুরোটাই ফাঁকা। কাজেই নিউক্লিয়াসের ভেতর খুবই ছোট জায়গায় প্রোটনগুলো গাদাগাদি করে থাকতে হয়। কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি প্রোটনের চার্জ পজিটিভ এবং একই চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এই বিকর্ষণ কমানোর জন্য নিউক্লিয়াসে সবসময়ই প্রোটনের সমান সংখ্যক কিংবা আরও বেশি নিউট্রন থাকে। একটি নির্দিষ্ট মৌলিক পদার্থের পরমাণুতে কয়টি ইলেকট্রন এবং কয়টি প্রোটন থাকে সেটা নির্দিষ্ট থাকলেও নিউট্রনের সংখ্যা কিন্তু একেবারেই সুনির্দিষ্ট নয়, সেটি কম কিংবা বেশি হতে পারে। একই মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন সংখ্যক নিউট্রন পাওয়া যেতে পারে। সেগুলোর একটিকে আরেকটির আইসোটোপ বলে। শুধুমাত্র একটি পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই, সেই নিউক্লিয়াসে বিকর্ষণ করার জন্য দ্বিতীয় প্রোটনও নেই। নিশ্চয়ই বুঝতে পারছো, সেটি হচ্ছে হাইড্রোজেনের পরমাণু। একটা নিউট্রনের ভর এবং প্রোটনের ভর খুবই কাছাকাছি এবং সেটি ইলেকট্রনের ভর থেকে 2000 গুণ বেশি। অর্থাৎ ইলেকট্রন এত হালকা যে আসলে পরমাণুর ভর হচ্ছে তার নিউট্রন এবং প্রোটন কিংবা নিউক্লিয়াসের ভর।
পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরে নির্দিষ্ট কক্ষপথে থাকে। তবে এক কক্ষপথে মাত্র একটি ইলেকট্রন থাকে না, আরো বেশি সংখ্যক থাকে। এবং একটি কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে সেটিও পদার্থবিজ্ঞানের সূত্র নির্দিষ্ট করে দিয়েছে। এখন আমরা শুধু জেনে রাখব একটি ইলেকট্রন কোন কক্ষপথে আছে তার উপর সেই ইলেকট্রনের শক্তি নির্ভর করে। কাজেই কক্ষপথগুলোর শক্তি স্তর হিসেবে কল্পনা করা যায়। যেমন আমরা যদি একটা সোনার পরমাণুর কথা চিন্তা করি, তার ভিতরে কক্ষপথে ইলেকট্রন খুবই শক্তভাবে নিউক্লিয়াসে আকর্ষণে আবদ্ধ, তাই সেটিকে সরাতে হলে অনেক শক্তি দিতে হয়। আবার বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো খুবই দুর্বলভাবে আবদ্ধ থাকে, তাই খুব সহজেই সেগুলোকে মুক্ত করে নেওয়া যায়। বিদ্যুৎ পরিবহনের জন্য মুক্ত ইলেকট্রনের দরকার হয়, সেজন্য সোনা খুবই ভালো বিদ্যুৎ পরিবাহী। তাহলে এখন আমরা বুঝতে পারছি একটা পরমাণুর ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে, তার ইলেকট্রনগুলো সাজানোর জন্য বেশি কক্ষপথের প্রয়োজন হবে বলে তার আকার তত বড়। একেবারে বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো কিভাবে আছে সেটাই তার ধর্মকে নির্ধারণ করে। সেজন্য কোনো কোনো পরমাণু হচ্ছে ধাতু, কোনোটি অধাতু, কোনোটি গ্যাস, কোনোটি তরল কিংবা কঠিন, কোনোটি নিষ্ক্রিয়, আবার কোনোটি অত্যন্ত বিক্রিয়াশীল। নিউক্লিয়াসের আকার কি পরমাণুর তুলনায় খুবই ছোট। কারণ কি? কারণ পরমাণুর কেন্দ্রে থাকে, তো পরমাণুর ভিতরে একটা জিনিস থাকে, এটা তো অবশ্যই ছোটই হবে। সেটা কত? প্রায় লক্ষ গুণ কম। এর ব্যাসার্ধ প্রায় লক্ষ গুণ কম। তারপর হচ্ছে প্রোটনের বিকর্ষণ। আমরা জানি কি প্রোটন পজিটিভ চার্জ যুক্ত, তো এরা যখন পাশাপাশি থাকবে তখন তারা পরস্পরকে বিকর্ষণ করবে। তো সেই বিকর্ষণ কমানোর জন্যই এখানে নিউট্রনগুলো সমান বা বেশি থাকে। তারপর আইসোটোপ কাকে বলে? আইসোটোপ হলো একই মৌলিক পদার্থের নিউট্রনের সংখ্যা ভিন্ন হতে পারে, যাকে আইসোটোপ বলে। তাহলে কি একই মৌলিক পদার্থের নিউট্রনের সংখ্যা ভিন্ন হলে তাকে আইসোটোপ বলবো। তাহলে প্রোটন সংখ্যা একই। আইসোটোপের শেষে এই প আছে, এইভাবে আমরা ট্রিক্স ফলো করে মনে রাখতে পারি। আইসোটোপের শেষে প আছে, যা দিয়ে হচ্ছে প্রোটন। তো যে সকল মৌলের প্রোটন সংখ্যা একই, নিউট্রন সংখ্যা ভিন্ন, তাকে আইসোটোপ বলে। একইভাবে রয়েছে আরো দুটি টার্ম, আইসোটোন আর হচ্ছে আইসোবার। এদের ক্ষেত্রেও শেষের বর্ণগুলোর উপর ডিপেন্ড করে আমরা মনে রাখতে পারি। আইসোটোনের শেষে ন আছে, এর মানে হচ্ছে এদের নিউট্রন সংখ্যা সমান। আর এর শেষে আছে আইসোবার, এর মানে হচ্ছে তাদের ভর সংখ্যা সমান, প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভিন্ন। এভাবে আমরা মনে রাখতে পারি আইসোটোন, আইসোবার। এটা তোমাদের মনে রাখার জন্যই বলা। এরপর হাইড্রোজেনের নিউক্লিয়াস। হাইড্রোজেনের পরমাণুতে নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই, হাইড্রোজেনে নিউট্রন নেই। এটা আমরা এমসিকিউতে পেতে পারি। পরমাণুর ভর মূলত প্রোটন ও নিউট্রনের ভর থেকে আসে, যা ইলেকট্রনের ভর থেকে 2000 গুণ বেশি। কারণ কি পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন, এই দুইটার ভরের উপরই ডিপেন্ড করছে তাহলে কি পরমাণুর ভর সংখ্যা। এরপর তেজস্ক্রিয়তা। কিছু অস্থিতিশীল নিউক্লিয়াস থেকে রশ্মি বিকিরিত হয়, যা তেজস্ক্রিয়া নামে পরিচিত। আমরা দেখব এগুলো পরে। তেজস্ক্রিয় রশ্মি আলফা, বিটা, গামা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মির উদাহরণ। তারপর অস্থিতিশীল পরমাণু, যেমন কার্বন 14। এখানে নিউট্রনের সংখ্যা কি বেশি হওয়ায় এটি তেজস্ক্রিয়। নিউট্রনের সংখ্যা বেশি মানে হচ্ছে কি সমান না, তার মানে কি বলা যায় এটি আইসোটোপ, তাই না? এটি একটি আইসোটোপ, যেহেতু নিউট্রনের সংখ্যা সমান না। কারণ আরেকটি হতে পারে কার্বন 12 হতে পারে, সেটি আরেকটি কি হতে পারে, কার্বনেরই একটি আইসোটোপ হলো তাহলে কার্বন 14, যেখানে নিউট্রন সংখ্যা ভিন্ন। আমরা এখানে সংজ্ঞায় দেখেছি যে নিউট্রনের সংখ্যা ভিন্ন হলে তাকে আইসোটোপ বলে। এরপর নিউক্লিয়ার বোমা। তেজস্ক্রিয় রশ্মি নিউক্লিয়ার বোমার বিস্ফোরণের সময় মারাত্মক ক্ষতি করে। তাহলে এই তেজস্ক্রিয় রশ্মি, আমরা তো তেজস্ক্রিয় রশ্মি সম্পর্কে আগেও জেনেছি। এরপর দেখব পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। পরমাণুর গঠন। কেন্দ্রে ক্ষুদ্র নিউক্লিয়াস এবং বাইরে ইলেকট্রন। শেষ কক্ষপথের ইলেকট্রন পরমাণুর ধর্ম নির্ধারণ করে। আমরা জেনেছি বাইরে যে ইলেকট্রন ঘোরাঘুরি করে তার উপর ধর্ম নির্ধারণ করে, যেমন বোঝা যায় এটি কি তরল নাকি গ্যাসীয় নাকি কঠিন পদার্থ। এরপর আরো কিছু বোঝা যায়, ধাতু, অধাতু,
তারপর হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য, তাপ বিদ্যুৎ পরিবাহিতা, তাও বোঝা যায় ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। যেমন ধাতু অধাতু, শেষ কক্ষপথের ইলেকট্রন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পরমাণু ধাতু অধাতুতে বিভক্ত হয়। ধাতু তাপ ও বিদ্যুৎ পরিবাহী, অধাতু কি বিদ্যুৎ অপরিবাহী। ধাতুর বৈশিষ্ট্য হলো ধাতুর শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো খুব দুর্বলভাবে আটকে থাকে বা প্রায় মুক্ত হয়, যা সহজে এক পরমাণু থেকে অন্য পরমাণুতে যেতে পারে। আমরা এরকম কিছু উদাহরণ পরবর্তীতে দেখব। তারপর কি তাপ ও বিদ্যুৎ পরিবহন, ধাতুর পরমাণুতে প্রায় মুক্ত ইলেকট্রন থাকার কারণে তা সহজে তাপ ও বিদ্যুৎ পরিবহনে সক্ষম। দেখা যাবে কিছু কিছু মৌলের শেষ কক্ষপথে একটি বা দুইটি ইলেকট্রন রয়েছে, যা যখন অন্য একটি পদার্থের সাথে যুক্ত হবে তখন কি করবে, ওই মৌলটিকে এই ইলেকট্রনগুলো দান করে দেয়। যুক্ত হওয়ার সময় তখন তারা মিলে একটি পদার্থের অণুতে পরিণত হয়। তখন দেখা যাবে এটি হলো ধাতু, ধাতুসুলভ আচরণ করে, যা হলো ইলেকট্রন ত্যাগ করা। এই জন্য বলা হয় যে ইলেকট্রন প্রায় মুক্ত অবস্থায়, মানে বাইরের এখানে থাকে বলে সে খুব সহজে ইলেকট্রন কি ত্যাগ করে দিতে পারে। এই জন্য একে বলা হয় ধাতু মুক্ত অবস্থায়। আর এই ধাতু মুক্ত ইলেকট্রন থাকার কারণে কি এটি সহজে তাপ ও বিদ্যুৎ পরিবহনে সক্ষম। তো এখানে যা বোঝানো ছিল মোটামুটি কভার করেছি আমরা। এরপর আবার দেখব বইটি কি কি প্রশ্ন হতে পারে তা দেখব। তো পরমাণুর গঠন আমরা খুব ভালোভাবে দেখেছি। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটনের সংখ্যা। কি একটি পরমাণুতে কয়টি প্রোটন থাকে, বাইরের ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকতে হয়, কারণ প্রোটন আর ইলেকট্রনের চার্জ সমান, শুধু একটিতে পজিটিভ অন্যটিতে নেগেটিভ। কাজেই দুটোর সংখ্যা সমান সমান হলে পজিটিভ এবং নেগেটিভ মিলে মোট চার্জের পরিমাণ শূন্য বা চার্জবিহীন হয়। তোমাদের মনে হতে পারে নিউট্রনের যেহেতু চার্জ নেই তাই তার সংখ্যা কম বেশি হলে কিছু আসে যায় না, কিন্তু তা না। আসলে আমরা দেখেছি যে কি নিউট্রন কি করে, ব্যালেন্স করতে সাহায্য করে, এই যে বিকর্ষণ যে ভিতরে হয় সেটা কন্ট্রোল করতে পারে প্রোটনের। এই যে এই কারণে কি করতে হয়, এই জন্য ভিতরে কি যতগুলো প্রোটন বা তার সমান কিংবা বেশি নিউট্রন থাকতে হয় সেই বিকর্ষণটাকে কমানোর জন্য। তার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। তাহলে পারমাণবিক সংখ্যা কি? এই প্রোটনের সংখ্যাটা। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস নিয়ে এখানে খুব বেশি কিছু নেই, তোমরা পরবর্তীতে হয়তো জানতে পারবে পরবর্তী ক্লাসে। ইলেকট্রন বিন্যাস কি? একটি পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। স্বাভাবিকভাবে আমরা জানতে চাইবো যে সেগুলো কিভাবে থাকে। সেগুলো এই যে বৃত্তাকার পথে থাকে। আমরা পরমাণুর মডেল পড়েছি বা পড়বো হয়তো, তো সেখানে এরকম বৃত্তাকার কক্ষপথের কথা বলা হয়েছে যে ইলেকট্রনগুলো কিভাবে থাকে। সেগুলো এরকম বৃত্তাকার পথে থাকে, যেমন এটি যদি হয় নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলো এই যে এরকম বাইরে বৃত্তাকার পথে থাকে। আর কতগুলো থাকে তার উপর ডিপেন্ড করে যে ওইটি কোন পরমাণু। যেমন এখানে দেয়া আছে হাইড্রোজেনে 1টি, কার্বনে 6টি, লোহাতে 26টি, সোনাতে 79টি ইলেকট্রন এবং নিউক্লিয়াসে সমান সংখ্যক প্রোটন রয়েছে। তার মানে কি এই প্রোটন সংখ্যা জানলে ইলেকট্রন সংখ্যা জানা যাবে পরমাণুতে। তো তাহলে এই পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে আমরা জানি পারমাণবিক সংখ্যা, আর ইলেকট্রন সংখ্যা তো ইলেকট্রন সংখ্যাই। আর প্রোটন আর নিউট্রন মিলে হচ্ছে কি তার ভর সংখ্যা। এগুলো আমরা পরবর্তীতে দেখব। এরপর নিউক্লিয়াস নিয়ে আমরা জেনেছি, এগুলো থেকে প্রশ্ন আসবে। তারপর তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তা হচ্ছে এই যে এই অস্থিতিশীল পরমাণুগুলো সেগুলোর থেকে যে তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত হয় সেটাই হচ্ছে, এই হওয়াটাই হচ্ছে তেজস্ক্রিয়তা। নিউক্লিয়াস বলা হয় তাদের থেকে রশ্মিগুলো বিকিরণ হওয়ার প্রক্রিয়াটি হচ্ছে তেজস্ক্রিয়তা। এরপর পরিবাহিতা আমরা দেখেছি যে কখন হয়, যখন বাইরের ইলেকট্রন থাকে প্রায় মুক্ত অবস্থায়, তখন হচ্ছে যে কি বলা যায় যে বিদ্যুৎ পরিবাহী।
অধাতু, অপরিবাহী, আর অর্ধপরিবাহী কারা? কিছু পদার্থ আছে যে অর্ধপরিবাহী হিসেবে কাজ করে, কিছু মৌল। এগুলা তোমরা একটু রিডিং পড়ে দেখবে, মোটামুটি এরকম প্রশ্নই আসতে পারে। তারপর হচ্ছে আসি অণুতে। অণু কি? বাংলা ভাষায় বর্ণমালায় মাত্র 50টি ভিন্ন ভিন্ন বর্ণ, কিন্তু এই 50টি বর্ণ দিয়ে অসংখ্য শব্দ তৈরি করা যায়। ঠিক একইভাবে মাত্র 118টি ভিন্ন ভিন্ন পরমাণু, কিন্তু সেগুলো দিয়ে অসংখ্য অণু তৈরি করা যায়। হ্যাঁ, কারণ আমরা এগুলোকে কি বারবার ইউজ করতে পারি, এমন না যে একটি দিয়ে একটি পদার্থই সম্ভব তৈরি করা। যেমন পানির অণুটাই যদি দেখি, হাইড্রোজেন ও অক্সিজেন মিলে পানির অণু তৈরি হয়ে গেছে। আবার অক্সিজেন দিয়ে কার্বনের সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে গেছে। এইভাবে অনেক অনেক অণু তৈরি করা যায়, অনেক পদার্থ তৈরি করা যায়। অণু মানেই তো পদার্থের কণা, তো পদার্থ তৈরি করা যায়। কঠিন, তরল ও গ্যাস। কঠিন, তরল ও গ্যাস জানি পদার্থের অবস্থা। এই টপিক রিলেটেড ভিডিও মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে দেখে নিই। পদার্থের একটি ভর আছে এবং এটি খানিকটা জায়গা দখল করে থাকে। সাধারণ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন, কোনো কোনো পদার্থ তরল, আবার কোনো কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে। তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থকে কখনো কঠিন, কখনো তরল বা কখনো গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা যায়। তোমরা একটু আগেই জানতে পেরেছ যে অণু পরমাণু নামে খুবই ক্ষুদ্র এক ধরনের কণা দিয়ে পদার্থ তৈরি হয়। এই কণাগুলো একটা পদার্থে কিভাবে থাকে তার উপর নির্ভর করে সেটি কি কঠিন, তরল নাকি গ্যাস। আর একটা পরিচিত উদাহরণ হচ্ছে পানি, যেটি একই পদার্থ কিন্তু ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কঠিন, তরল কিংবা গ্যাস হিসেবে থাকতে পারে। তার অণুগুলোর উপর নির্ভর করে এটি কি বরফ, পানি নাকি জলীয় বাষ্প। কঠিন কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে, একটি সাপেক্ষে অন্যটি নড়তে পারে না, তাই কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয়। কাছাকাছি থাকার কারণে কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এগুলো সংকুচিত হয় না এবং গ্যাস কিংবা তরলের মতো প্রবাহিত করা যায় না। তরল পদার্থ যখন তরল অবস্থায় থাকে তখন কণাগুলো তুলনামূলকভাবে কাছে হলেও একটা কণা অন্য কণার সাপেক্ষে নড়তে পারে, তাই সেগুলো নির্দিষ্ট আয়তন থাকলেও কোনো নিয়মিত আকার নেই এবং তরল সহজেই প্রবাহিত হয়। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তরল পদার্থ সেই পাত্রের আকার ধারণ করে। তরল পদার্থের কণাগুলো কাছাকাছি থাকায় সেগুলোর মধ্যে ফাঁকা জায়গা নেই বলে চাপ দিয়ে সংকুচিত করা যায় না। গ্যাস যখন কোনো পদার্থ গ্যাস অবস্থায় থাকে তখন তার কণাগুলো মুক্ত অবস্থায় থাকে এবং একটি থেকে অন্যটির দূরত্ব হয় বেশি, সেজন্য সেগুলোর কোনো নিয়মিত আকার বা আয়তন নেই। গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের পুরো আয়তন দখল করে। গ্যাসের কণাগুলোর মাঝখানে অনেক জায়গা থাকে, তাই চাপ প্রয়োগ করে এগুলোকে সহজেই সংকুচিত করা যায়। গ্যাসের কণাগুলো অন্য কণার সাপেক্ষে ছুটতে পারে বলে গ্যাস সহজেই প্রবাহিত হয়। তো এই অবস্থাগুলোতে কিন্তু অণু পরমাণু ভিন্ন ভিন্ন ভাবে থাকে। যেমন কঠিন পদার্থে কি হয়, কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে, একটির সাপেক্ষে অন্যটি নড়তে পারে না, তাই কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয়, এই যে এইভাবে লেগে থাকে, এদের মধ্যে গ্যাপটা খুব কম থাকে। তাহলে কি এরা ছুটাছুটিও করতে পারে না। কাছাকাছি থাকার কারণে কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এগুলো সংকুচিত হয় না, গ্যাস বা তরলের মতো। তরলে কি হয়, তরল পদার্থে হচ্ছে কি তরল অবস্থায় থাকে তখন কণাগুলো তুলনামূলকভাবে কাছে হলেও সেটা একটা কণা অন্য কণার সাপেক্ষে নড়তে পারে না। আয়তন থাকলেও কোনো নিয়মিত আকার নেই, একে যেই পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবে। তাহলে কি এর আয়তন নির্দিষ্ট, আর এদের হচ্ছে আকার নির্দিষ্ট। তারপর তরল পদার্থকে যে পাত্রে রাখা হয়, হ্যাঁ এটা দেখলাম। তারপর হচ্ছে তরল পদার্থের কণাগুলো কাছাকাছি থাকায় সেগুলোর মধ্যে ফাঁকা জায়গা নেই বলে চাপ দিয়ে সংকুচিত করা যায় না, তো একে হচ্ছে চাপ দিয়ে সংকুচিত করা যায় না। তারপর হচ্ছে গ্যাস, যখন কোনো পদার্থ গ্যাস অবস্থায় থাকে তখন তার কণাগুলো মুক্ত অবস্থায় থাকে, অনেক গ্যাপ থাকে এদের মধ্যে, অনেক ফাঁকা, এবং একটি থেকে অন্যটি দূরত্ব হয় বেশি, সেজন্য সেগুলোর কোনো নিয়মিত আকার বা আয়তন কোনোটিই নেই। গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের পুরো আয়তন দখল করে।
গ্যাসের কণাগুলোর মাঝখানে অনেক জায়গা বলে চাপ প্রয়োগ করে এগুলোকে সহজেই সংকুচিত করা যায়। কম্প্রেসড গ্যাস আমরা দেখেছি যে সিলিন্ডারে যে গ্যাসগুলো রাখা হয় সেগুলো হচ্ছে কম্প্রেসড, সংকুচিত। চাপ দিয়ে কি তাদেরকে করা যায়। গ্যাসের কণাগুলো অন্য কণার সাপেক্ষে ছুটতে পারে বলে গ্যাস সহজেই প্রবাহিত হয়। ঠিক আছে, তো এখানে এই অধ্যায়ের আলোচনা শেষ। তো আমরা এই অধ্যায়ে সংজ্ঞাগুলো শিখে নিব। আমাদের অ্যাপ থেকে আমরা একটু সামারি দেখে আসতে পারি। তো মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে আমরা অণু-পরমাণু অধ্যায়ের সামারি অংশটিতে চলে এলে দেখব। তো এখানে সবগুলো টপিকের সামারি দেয়া আছে। মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আমরা দেখেছি। মৌলিক পদার্থ যৌগিক পদার্থ কাকে বলে, পরমাণুর গঠন ও পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি? একটি পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে সেই সংখ্যাটি হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। আমরা দেখেছি যেমন হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 2টি প্রোটন আছে, তাহলে কি হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2। তারপর আছে হচ্ছে নিউক্লিয়াস ও ইলেকট্রন বিন্যাস, এগুলো নিয়ে আমরা পড়েছি। তেজস্ক্রিয়তা নিয়ে দেখেছি। এখানে সাথে অ্যানিমেটেড ভিডিও লিংক আপ করা আছে, যেটা তোমরা আরো ডিটেইলসে জানার জন্য দেখে আসতে পারো। পদার্থের পরিবাহিতা ও অণু। কোন মৌলের পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে মৌলটি বিদ্যুৎ পরিবহন করতে পারে কিনা পদার্থের এই বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। আমরা পদার্থকে 3 ভাগে ভাগ করতে পারি, সেগুলো কি? পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। পরিবাহী দেখেছি, অপরিবাহী দেখেছি, অর্ধপরিবাহী দেখেছি। পরিবাহী পদার্থগুলো সহজেই বিদ্যুৎ ও তাপ পরিবহন করতে পারে, আর অপরিবাহী কি পারে না। আর অর্ধপরিবাহী কি করে? সাধারণ অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে না, কিন্তু যদি তাদেরকে উত্তপ্ত করা হয় তাহলে তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাহলে সেটা হচ্ছে অর্ধপরিবাহী, মানে স্বাভাবিক অবস্থায় পারে না কিন্তু উত্তপ্ত করা হলে পারে। অর্ধপরিবাহীকে ইংরেজিতে সেমিকন্ডাক্টর বলে, যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। আমাদের কিছু কাজের জন্য সেমিকন্ডাক্টরের প্রয়োজন হয়। তারপরে অণু। অণু হচ্ছে কি? কতগুলো পরমাণুর সমন্বয়ে গঠিত আর কি পদার্থের ক্ষুদ্রতম একক। তারপর পদার্থের অবস্থা দেখেছি আমরা, তরল, গ্যাসীয়, কঠিন। তারপর আসে পরমাণু ও প্রতীক, অণু ও সংকেত। পরমাণুর হচ্ছে যে লেটার লেখা হয় সেটা হচ্ছে তার প্রতীক, যেমন হাইড্রোজেনের জন্য H। আর অণুর জন্য যে প্রতীক লেখা হয় অর্থাৎ চিহ্ন লেখা হয় সেটা হচ্ছে সংকেত। তাহলে পরমাণুর জন্য যেই চিহ্ন লেখা হয় সেটা হচ্ছে প্রতীক, আর অণুর জন্য যেটা লেখা হয় সেটা হচ্ছে সংকেত। অণু কোনটা? যেমন কার্বন ডাই অক্সাইড, একে যে আমরা এইভাবে লিখেছি সেটাই হচ্ছে তার সংকেত। এখানে প্রতিটি ভিডিও শেষেই থাকছে তোমাদের জন্য এমসিকিউ, ওটা দিয়ে তোমরা নিজেকে যাচাই করে নিতে পারবে। পদার্থের অবস্থা। এখানে এমসিকিউ প্রশ্ন চলে আসবে, তো এগুলো আমরা একটু চেষ্টা করব, দেখব। কোন অবস্থায় পদার্থের কণাগুলো মুক্ত অবস্থায় থাকে? কোন অবস্থায়? গ্যাস। তারপর হচ্ছে কোন অবস্থায় প্রবাহিত হয়? পদার্থ কোন অবস্থায় প্রবাহিত হয়? গ্যাস অবস্থায়, আমরা জানি। তারপর কোন অবস্থায় পদার্থের নির্দিষ্ট আকার থাকে? কঠিন অবস্থায়, তাই না? আর তরলে কি হয়? আয়তন নির্দিষ্ট থাকে, আর গ্যাসে কোনোটাই নির্দিষ্ট থাকে না। কি পরিবর্তন করে একই পদার্থকে কঠিন, তরল বা কখনো গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা যায়? চাপ প্রয়োগ করে, তাই না? তাপমাত্রা প্রয়োগ করে, তাপমাত্রার পরিবর্তন করে। আর চাপ প্রয়োগ করে দেখব আমরা উত্তরটা ঠিক কিনা। এরপর কোন অবস্থায় পদার্থকে চাপ প্রয়োগ করে সহজেই সংকুচিত করা যায়? সেটা হচ্ছে গ্যাস। এবার আমরা দেখব কয়টি হয়েছে। একটি ভুল হয়েছে, সেটা কোনটা একটু দেখে নেই। এটা হচ্ছে গ্যাস হবে না। পদার্থ কোন অবস্থায় প্রবাহিত হয়? 2 ও 3, তরল ও গ্যাস দুইটিতে। গিয়ে বই আমরা একটু দেখে আসতে পারি আসলেই কি এটা কিনা। তরল আর গ্যাস যেখানে রয়েছে, এই যে এখান থেকে আমরা দেখব প্রশ্নটা ছিল কি, যাকে প্রবাহিত করা যায় না। তো কঠিনকে করা যায় না, তরলকে করা যায় এবং সহজেই প্রবাহিত হয়। আচ্ছা, হয়। আর তারপরে একেও প্রবাহিত করা যায়, তাহলে ঠিক আছে, তরল আর গ্যাস।
তো এই জন্য তোমাদের হচ্ছে পড়ার সাথে সাথে নিজেকে যাচাই করতে হবে, এইভাবে তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন পড়ে নেবে। এরপর আমরা যদি অনুশীলনী বইটিতে দেখি, পদার্থের সুলুক সন্ধান এই অধ্যায়টিতে যদি আসি, আর এগুলোর সমাধান তোমার এই সারসংক্ষেপ সেকশনের একটি পিডিএফ করে দেয়া আছে। পদার্থের সুলুক সন্ধান, এই সমাধানটা তোমরা দেখে আইডিয়া নিয়ে নিজেরা সমাধান করার চেষ্টা করতে পারো, যাতে তোমাদের এক্সামের 30% মার্কস ক্যারি করবে। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করবে অনুশীলনী বই থেকে অধ্যায় শেষ করে। অনুসন্ধানী বইয়ের অধ্যায় শেষ হয়ে গেলে তোমরা অনুশীলনী বইটিকে একটু দেখে প্র্যাকটিস করবে। এরপর আমরা চলে যাব আমাদের পরের অধ্যায়টিতে। এবার তৃতীয় অধ্যায়টি দেখব, পদার্থের গঠন। এখানে কি কি আছে? পদার্থের গঠন নিয়ে আলোচনা, পরমাণু ও অণুর মধ্যে পার্থক্য, মৌল, যৌগ এবং মিশ্রণের মধ্যে পার্থক্য, তারপর হচ্ছে বিশুদ্ধ পদার্থ শনাক্তকরণ, তারপর প্রতীক সংকেত ব্যবহার করে নির্দিষ্ট মৌল এবং যৌগ শনাক্তকরণ। এগুলো তোমার পড়তে খুব ভালো লাগবে যদি তুমি বুঝতে পারো। এরপর দেখি কি আছে। মৌলিক পদার্থ, আমরা জানি মৌলিক পদার্থ কি, যে পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এরপর পরের স্লাইডে যাই। যৌগিক পদার্থ, যৌগিক পদার্থের সংজ্ঞাও আমরা জেনে এসেছি। যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক কি পদার্থ, মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। বিভিন্ন যৌগিক পদার্থের উদাহরণ পাবো, মানে দুইটি বেশি মৌল নিয়ে গঠিত এমন পদার্থ পেলেই সেটাকে আমরা যৌগিক পদার্থ বলবো। কার্বন ডাই অক্সাইড, তারপর সালফিউরিক অ্যাসিড, এখানে কয়টি আছে? 1 2 3 তিনটি মৌল রয়েছে। মৌল মানে হচ্ছে মৌলিক পদার্থ, সেটা আমরা দেখব। এরপর হচ্ছে কি মিশ্রণ ও বিশুদ্ধ পদার্থ। মিশ্রণ ও বিশুদ্ধ পদার্থ সেটি কেমন? একটি মিশ্রণে দুই বা ততোধিক ভিন্ন পদার্থ থাকে যেগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয় না। মিশ্রণের বিভিন্ন পদার্থ মৌল বা যৌগ হিসেবে থাকতে পারে। অর্থাৎ এই যে যেমন এদেরকেই যদি আমি একসাথে রেখে দেই তবে এটাকে একটি মিশ্রণ বলতে পারি। একইভাবে বায়ু একটি মিশ্রণ, যেখানে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড থাকে। হ্যাঁ, মানে প্রকৃতিতে যেমন বাতাসে অনেক কিছু থাকতে পারে। তো এগুলো কি মিশ্রণ, মিশ্রণ হিসেবে কাজ করে। তাহলে মিশ্রণ ও বিশুদ্ধ পদার্থ, বিশুদ্ধ পদার্থ কখন বলবো? যখন বাতাসে শুধুমাত্র অক্সিজেনই থাকবে। হ্যাঁ, একটি মিশ্রণে দুই বা ততোধিক ভিন্ন পদার্থ থাকে যেগুলো রাসায়নিকভাবে যুক্ত নয়। অন্যদিকে বিশুদ্ধ পদার্থ বলতে আমরা বোঝাই যে শুধু একটি উপাদান বা একটি যৌগ নিয়ে গঠিত। যেমন বাতাসে শুধু যদি অক্সিজেন থাকে তখন আমরা তাকে বিশুদ্ধ বাতাস বলতে পারি। বিশুদ্ধ শব্দটি আমরা দৈনন্দিন জীবনে যেভাবে ব্যবহার করি তার থেকে ভিন্ন অর্থে এখানে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, দোকানে যখন আমরা আমের খাঁটি রস বিক্রি করা হয় তখন বোঝানো হয় যে সেখানে শুধু আমের রসই রয়েছে, অন্য কোনো পদার্থ যোগ করা হয়নি। তবে আমের খাঁটি রস রাসায়নিক অর্থে বিশুদ্ধ নয়, কারণ এতে বিভিন্ন পদার্থ মিশে থাকে, যেটা আমরা হয়তোবা মানে ওভাবে পরীক্ষা করি না বলে বলতে পারি না, কিন্তু করলে জানতে পারবো যে ওখানে শুধুমাত্র ওইটি নাই, অনেক কিছুই রয়েছে। এরপর কি বিশুদ্ধ পদার্থ শনাক্তকরণ। পদার্থের ভৌত ধর্ম হলো এমন বৈশিষ্ট্য যা পদার্থের প্রকৃত রূপ পরিবর্তন না করেই পর্যবেক্ষণ করা যায়। রং, গন্ধ, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং দ্রাব্যতা হলো ভৌত ধর্মের উদাহরণ। ভৌত ধর্ম একটি বিশুদ্ধ পদার্থ শনাক্ত করতে ব্যবহার করা যেতে পারে। যেমন বিশুদ্ধ পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, কিন্তু মিশ্রণের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না। কাজেই গলনাঙ্ক পরিমাপ করে বলে দেওয়া যেতে পারে যে একটি বিশুদ্ধ পদার্থ নাকি না মিশ্রণ। যদি মিশ্রণের উপাদানগুলো আলাদা করার প্রয়োজন হয় সেগুলো সাধারণত রাসায়নিক বিক্রিয়া ছাড়াই আলাদা করা যায়। কাজেই আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থকে এভাবে ভাগ করতে পারি। মৌলে শুধু এক ধরনের পরমাণু থাকে, যেমন সোনা, রূপা, অক্সিজেন। তাহলে কি আমরা ভৌত ধর্ম দিয়ে বুঝতে পারি। এরপর যৌগ, একটি যৌগে দুই বা ততোধিক পরমাণু একত্রে যুক্ত থাকে। যেমন কি পানি, লবণ, কার্বন ডাই অক্সাইড। পানির সংকেত হচ্ছে H2O আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে এটা। আচ্ছা, মিশ্রণ, একটি মিশ্রণে দুই বা ততোধিক ভিন্ন পদার্থ থাকে যেগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকে না। মিশ্রণকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। বিভিন্ন মৌলের মিশ্রণ, অক্সিজেন, হিলিয়ামের মিশ্রণ, বিভিন্ন মৌল ও যৌগের মিশ্রণ, বিভিন্ন যৌগের মিশ্রণ, পানি আর লবণের মিশ্রণ। আচ্ছা, তাহলে মিশ্রণ কয় ধরনের হতে পারে? বিভিন্ন ধরনের হতে পারে। যেমন যৌগের মিশ্রণ হতে পারে, মৌল আর যৌগের মিশ্রণ হতে পারে, আবার বিভিন্ন মৌল থাকতে পারে, এরকম হতে পারে। তারপরে পরমাণু, অণু ও যৌগ। পরমাণু, অণু ও যৌগ কি কি?
পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক, অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক, আর যৌগ হলো যৌগিক পদার্থ। তো পরমাণু অণু নিয়ে বিজ্ঞানী ডাল্টন কে বলেছেন? বিজ্ঞানী ডাল্টন বলেছেন পদার্থ পরমাণু নামে অত্যন্ত ছোট ছোট কণা নিয়ে গঠিত। এই কণাগুলোই হচ্ছে কি পরমাণু, তাই না? তো নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ছাড়া অন্য পরমাণু সাধারণত মুক্ত বা স্বাধীন থাকতে পারে না। তারা কি করে? অন্যের সাথে যুক্ত হয়ে যায়, হ্যাঁ, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। ওই যে বহির ইলেকট্রন যেটা, সেটাকে হয় অন্য একটা পদার্থকে দিয়ে দেয় বা তার থেকে নিয়ে আসে। এভাবে তারা একসাথে হয়, একত্রিত হয়। এভাবে একত্রিত হয়ে তারা যৌগ গঠন করে, যৌগের অণু গঠন করে। তো তখন তারা এরকম নিষ্ক্রিয় গ্যাসের মতো কি হতে পারে? স্বাধীন হতে পারে যখন যুক্ত হয়। কিন্তু এছাড়া তারা স্বাধীন হতে পারে না যখন একা থাকে পরমাণুগুলো। তো পরমাণু হলো কি তাহলে? পরমাণুর ধর্মই হলো আরেকজনের সাথে যুক্ত হওয়া, যুক্ত হয়ে অণু বা পরমাণু গঠন করা। তো পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম একক যা মৌলের বৈশিষ্ট্য ধরে রাখে। আর একটি অণু মুক্ত বা স্বাধীনভাবে থাকতে পারে। এই যে যুক্ত হয়ে একটি অণু গঠিত হলো, সে থাকতে পারবে স্বাধীনভাবে। যৌগিক পদার্থের বেলায় একটি অণু হলো তার ক্ষুদ্রতম একক যা ওই যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্ম বহন করে। তাহলে মৌল হচ্ছে মৌলিক পদার্থের ধর্ম বহন করে, আর যৌগের অণু হচ্ছে যৌগের ধর্ম বহন করে। মৌলের ক্ষেত্রে শুধু একই পদার্থের পরমাণু একত্র হয়ে অণু গঠন করে। মৌলের ক্ষেত্রে যেমন হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, তারা কি করে? একই পদার্থের পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করে। তারপর উদাহরণস্বরূপ দুটি অক্সিজেন পরমাণু একত্রিত হয়ে অক্সিজেন অণু গঠন করে, আবার হাইড্রোজেন অণু একই। তারপর পরমাণু প্রতীক। পরমাণু প্রতীক নিয়ে আমরা দেখেছি যে কি পরমাণুর যে চিহ্ন তাকেই প্রতীক বলে। এক্ষেত্রে কি ল্যাটিন বা ইংরেজি নামের প্রথম অক্ষরটি ব্যবহার করা হয়ে থাকে। প্রকৃতিতে 118টি মৌল রয়েছে, যার মধ্যে প্রাকৃতিকভাবে হচ্ছে 98টি রয়েছে আর 20টি কৃত্রিমভাবে বিজ্ঞানীরা তৈরি করেছে। প্রতিটি মৌলের একটি নাম আছে, সেই নামটি হচ্ছে এই প্রতীকের মাধ্যমে প্রকাশিত হয়। সেটা হচ্ছে কার ক্ষেত্রে? পরমাণুর ক্ষেত্রে। এরপর অণুর ক্ষেত্রে কি হয়? অণুর ক্ষেত্রে হচ্ছে সংকেত। সংকেত হচ্ছে অণুর যে নাম তার অক্ষর নিয়ে কি করা হয়, অর্থাৎ প্রতীকগুলো ব্যবহার করেই, মানে অণু তো মেইনলি কি কতগুলো মৌলের সমন্বয়ে গঠিত, ওই মৌলগুলোর যে প্রতীক রয়েছে সেই প্রতীকগুলো একত্রিত করে আমরা সংকেত তৈরি করি। যেমন কার্বন ডাই অক্সাইডের সংকেত কি? CO2। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4। তো এরকম অনেক সংকেত রয়েছে। তারপর কি মৌলের উদাহরণ। মৌলের উদাহরণ কি হতে পারে? এই যে এগুলো সব মৌলের উদাহরণ, নামগুলো দেওয়া আছে। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, লোহা, তামা, সোনা, রূপা। সোনাকে কি অ্যারাম বলা হচ্ছে। তারপর হচ্ছে তামাকে কি বলা হচ্ছে? কাপরাম, এখান থেকে সিইউ চলে এসেছে। তারপরে লোহারটা কি? ফেরাম, ফেরাম থেকে এফি দ্বারা প্রকাশ করা হয় যে এটি লোহার প্রতীক। তারপর মৌলের নাম আর হচ্ছে কার্বন, ক্লোরিন, ক্যালসিয়াম। তো এগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো ব্যবহার করে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এদের এই প্রতীকগুলো মনে রাখতে হবে। আর সংকেতগুলো কি? এদের নিয়ে যে যৌগ তৈরি হয়েছে সেগুলোর চিহ্ন হচ্ছে সংকেত। নাইট্রোজেনের গ্যাসকে বলা হয় N2 গ্যাস বা অণু, হাইড্রোজেন অণুকে H2, ক্লোরিয়াম অণুকে Cl2, ব্রোমিন থেকে কি এটাকে বলা হয় Br2, ব্রোমাইড, আয়োডাইড। আচ্ছা, এরপর দেখব কি আছে। এরপর কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড নিয়ে কিছু লেখা আছে, এগুলো একটু পড়ে নিবা, নিজেকে পড়তে হবে, তাহলে তুমি উত্তর করতে পারবে প্রশ্নগুলোর। লবণ। আমরা তরল হিসেবে পানি এবং বিভিন্ন গ্যাসের অণুর কথা বলেছি, এবার আমরা কঠিন পদার্থের অণুর উদাহরণ দেই। সবাই প্রতিদিনই আমাদের খাবারের সঙ্গে লবণ ব্যবহার করি। লবণ কি? NaCl একটা হতে পারে, সোডিয়াম ক্লোরাইড, যার সংকেত হলো কি NaCl। লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইড লবণের। যেহেতু লবণের যৌগিক পদার্থে একটি সোডিয়াম এবং একটি ক্লোরিনের পরমাণু থাকে, তাই লবণের সংকেত হচ্ছে NaCl। এরপর এগুলো নিয়ে একটু পড়বো। সোডা। সোডা কি? সোডা দিয়ে আমরা কি করি? আমরা জানি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। খাবারের কেক ফোলানোর জন্য কি খাবার সোডা ব্যবহার করা হয়। এর ছাড়াও রয়েছে কাপড় কাচার সোডা। আমরা এখন পর্যন্ত দুটি পরমাণু দিয়ে
তৈরি অণুর উদাহরণ দিয়েছি, কিন্তু 2 থেকে বেশি পরমাণু দিয়ে অণু তৈরি করাও সম্ভব। হ্যাঁ, আমরা দেখেছি H2SO4 ছিল 3টি প্রতীক ব্যবহার করে বা 3টি পরমাণু ব্যবহার করে। এখানেও আছে Na2CO3 সোডিয়াম কার্বনেট। কাজেই সংকেতটি দেখেই সোডিয়াম কার্বনেট কি করছে? সোডিয়াম কার্বনেটটি হচ্ছে কি? কাপড় ধোয়ার সোডা। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর আমরা সাধারণত বলে থাকি কাপড় ধোয়ার সোডা। কাজেই সংকেতটি দেখেই তোমরা অনুমান করতে পারছো যে সোডিয়াম কার্বনেটে অণুর মধ্যে 2টি সোডিয়ামের পরমাণু, একটি কার্বনের পরমাণু, এই যে একটি, আর 3টি অক্সিজেন পরমাণু রয়েছে। তো এই সংকেতগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা এই প্রতিটি সংকেতই শিখে রাখবে, যতগুলো বইয়ে মেনশন করা আছে। প্রশ্ন হবে এগুলো থেকে, এমসিকিউ আসতে পারে। তারপর চিনির সংকেতটা কি? চিনির সংকেতটা হচ্ছে C12H22O11। এটি হচ্ছে চিনিতে তাহলে কয়টি কি আছে? 12টি কার্বন, 22টি হাইড্রোজেন এবং 11টি অক্সিজেন পরমাণু রয়েছে। এখানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক কে? সবচেয়ে বেশি সংখ্যক পরমাণু দিয়ে কি এখানে উদাহরণটা দেওয়া আছে। তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি সংকেত কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে এখানে লেখা আছে, কম বেশি অ্যাসিড শব্দটি শুনেছি, লেবুর রস কিংবা ভিনেগার দুর্বল অ্যাসিড থাকে, আমরা সেগুলো খাবার মধ্যে ব্যবহার করে থাকি। হ্যাঁ, আমরা যদি শক্তিশালী অ্যাসিড ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের শারীরিক ঝুঁকি থাকবে। এর পাশাপাশি কিছু শক্তিশালী অ্যাসিড আছে যেগুলো হলো কি লোহাকে গলিয়ে ফেলতে পারে, চামড়ার। তাহলে লোহাকে যদি গলিয়ে ফেলতে পারে সেগুলো আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। তারপর হচ্ছে যে চামড়ার সংস্পর্শে আসলে সঙ্গে সঙ্গে চামড়াকে পুড়িয়ে ফেলতে পারে, সেই রকম কয়েকটি অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো খুবই সাবধানে ব্যবহার করা হয় এবং কেউ ইচ্ছা করলেই সেটি বাজার থেকে কিনে আনতে পারে না। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা অনেক কিছু আমরা মানে লিগালি কিনতে পারি না, তো সেরকম হচ্ছে অ্যাসিড একটা ব্যাপার। এরপর এখানে হচ্ছে অ্যাসিডের আলোচনা দিয়েই অধ্যায়টি শেষ করা হয়েছে। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, পরমাণু মাত্রই মৌলিক পদার্থ, কিন্তু মৌলিক পদার্থ মাত্রই পরমাণু নয়। কথাটি কি সত্যি? সত্যি হলে উদাহরণ দাও। পরমাণু মাত্রই মৌলিক পদার্থ। হ্যাঁ, যেমন পরমাণু কে? হাইড্রোজেন একটি পরমাণু, হিলিয়াম একটি পরমাণু, অক্সিজেন একটি পরমাণু। আর মৌলিক পদার্থ মানে মাত্রই পরমাণু নয়। মৌলিক পদার্থ কি? H2O2। তো তাহলে কি এগুলো আমরা দেখছি পরমাণু, তাই না? কারণ কি এগুলো হচ্ছে মৌলিক পদার্থের কি ক্ষুদ্রতম একক, আর এগুলো হচ্ছে মৌলিক পদার্থ, এগুলো হচ্ছে অণু। তো এই অণুকে ভেঙে আমরা 2টি হাইড্রোজেন পরমাণু পাবো। তারপরে এই অক্সিজেন অণুকে ভেঙে আমরা 2টি অক্সিজেন পরমাণু পাবো। তো তাহলে দেখতে পাচ্ছি যে মৌলিক পদার্থ যে এগুলো, কিন্তু এগুলো কিন্তু পরমাণু নয়, এগুলো কি? অণু। আর এদেরকে ভাঙলে আমরা পরমাণু পাচ্ছি। আর পরমাণু মানে হচ্ছে মৌলিক পদার্থ, সেটা হতে পারে কারণ কি এই পদার্থকে ভাঙলে আমরা আর কোনো কি পদার্থ পাবো না। এরপর আমরা একটু সামারির জন্য আমাদের মেধাবীর সুপারনোভা অ্যাপটিতে চলে যাব। মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে চলে আসলাম পদার্থের গঠন অধ্যায়ের সামারি সেকশনটিতে। এখানে রয়েছে প্রতিটি টপিক সামারি করে দেয়া এবং সাথে থাকছে অ্যানিমেটেড ভিডিও লিঙ্ক আপ করা, যেখানে ক্লিক করে তুমি টপিক সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে পারো। আর এই ভিডিওর শেষে থাকবে কুইজ, যেখানে অংশগ্রহণ করে তুমি যাচাই করে নিতে পারো যে তোমার টপিক কতটুকু ক্লিয়ার হয়েছে। তো প্রথম টপিকটি ছিল মিশ্রণ। মিশ্রণ কি? মিশ্রণে 2 বা তার বেশি ভিন্ন ভিন্ন পদার্থ থাকে যেগুলো পরস্পরের সাথে যুক্ত হয় না, অর্থাৎ একসাথে থাকে হয়তো বা কোনো পাত্রে, কিন্তু যুক্ত হয় না। মিশ্রণে বিভিন্ন পদার্থ মৌল বা যৌগ হিসেবে থাকতে পারে। মিশ্র 3 প্রকার, এটাও দেখেছি। মৌলিক পদার্থের মিশ্রণ, যৌগিক পদার্থের মিশ্রণ, মৌলিক ও যৌগিক পদার্থের মিশ্রণ। অর্থাৎ যখন মৌলিক পদার্থ আর মৌলিক পদার্থ একসাথে মিশ্রণে থাকবে তখন সেটি হলো মৌলিক পদার্থের মিশ্রণ। আর যেটি হচ্ছে যৌগিক পদার্থ আর যৌগিক পদার্থ থাকবে একসাথে তখন তাকে যৌগিক পদার্থের মিশ্রণ বলবে। আর যখন মৌলিক পদার্থও থাকবে আবার যৌগিক পদার্থও থাকবে, সেই ধরনের মিশ্রণকে বলবো আমরা মৌলিক ও যৌগিক পদার্থের মিশ্রণ। এখানে একটি ভিডিও অ্যানিমেশন যুক্ত আছে যেখান থেকে তুমি কনসেপ্ট আরো ভালোভাবে ক্লিয়ার করে নিতে পারো। এরপর প্রতীক ও সংকেত। প্রতীক সংকেত কি আমরা দেখেছি? প্রতীক হলো মৌলের জন্য যে চিহ্ন সেটা, আর সংকেত হলো যৌগিক অণুর জন্য, যৌগিক বা মৌলিক আর কি অণুর জন্য যেই চিহ্ন ব্যবহার করি সেটা হচ্ছে সংকেত। আর পরমাণুর জন্য
যেই সংকেত ব্যবহার করি সেটি হলো প্রতীক। পরমাণু কি, যেমন হাইড্রোজেনের জন্য আমরা শুধু লিখি এইচ, হিলিয়ামের জন্য আমরা কি করি, হিলিয়াম ফুললি না লিখে লিখি এইচই। তো এরকম বিভিন্ন ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম লেটারটি ইউজ করা হয় প্রতীক হিসেবে, মৌলের প্রতীক, আর সংকেত হচ্ছে অণুর জন্য। এরপর আছে হচ্ছে যৌগিক পদার্থের অণু। যৌগিক পদার্থের অণু কয়েকটি যৌগিক পদার্থের উদাহরণ দেওয়া আছে, যেমন পানি, কার্বন ডাই অক্সাইড, লবণ, এগুলো আমরা পড়েছি ডিটেলসে। সোডা, খাবার সোডা ছিল, কাপড় কাচার সোডা আছে। তারপর চিনি, হাইড্রোজেন। চিনির সংকেতটা একটু ভালোভাবে মনে রাখতে হবে, C12H22O11, অর্থাৎ এইচ আর ও, এইচ এর অর্ধেক হচ্ছে ও, আর এটি একটি বড় অণু যেখানে অনেকগুলো পরমাণু রয়েছে। আচ্ছা, তারপরে এখানেও অ্যানিমেটেড ভিডিও আছে, ভিডিওগুলো দেখলে আমরা ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। আর ভিডিওতে অংশগ্রহণ করে আমরা টপিক সম্পর্কে আইডিয়া তো পাবোই, সাথে কুইজে অংশগ্রহণ করলে যৌগিক নিজেকেও যাচাই পদার্থের করে নিতে সংকেত পারবো। থেকে আমরা জানতে পারি যে দেখবো একটু কুইজটি, হতে পারে। ভিডিও শেষেই কুইজ চলে আসবে। তো এখানে প্রশ্ন আছে, পানিতে কয়টি অক্সিজেন পরমাণু থাকে? আমরা জানি পানির সংকেত কোনটি, H2O। তাহলে এখানে অক্সিজেন কয়টি আছে? অক্সিজেন দেখতে পাচ্ছি একটি, অর্থাৎ এখানে কিছু নেই, এর মানে একটি। তাহলে এর অ্যান্সার হবে 1। তারপর লবণের সংকেত কি? লবণের সংকেত হচ্ছে আমরা জানি NaCl। তারপর সোডিয়াম কার্বনেটে কয়টি সোডিয়াম পরমাণু থাকে? সোডিয়াম কার্বনেটের সংকেতটা আমরা লিখে নিব, Na2CO3। তাহলে এখানে সোডিয়াম কয়টি আছে? 2টি। তাহলে এখানে অ্যান্সার হবে, তাহলে এর অ্যান্সার হবে 2। এরপর চিনির অণুতে কয়টি কার্বন পরমাণু থাকে? চিনির অণু কোনটি ছিল? চিনির অণু আমাদের মনে আছে C12H22O11, এটি হচ্ছে চিনির অণুর সংকেত। তাহলে এখানে কার্বন কয়টি দেখতে পাচ্ছি আমরা? কার্বন আছে 12টি। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 12। কোনটি খোলা বাতাসে রাখলে আগুন ধরে যেতে পারে? সোডিয়াম। এবার জমা দিয়ে দেখবো আমাদের কয়টি হয়েছে, সবগুলো হয়েছে। তো এইভাবে তোমরা এমসিকিউর জন্য নিজেকে যাচাই করে নিতে পারো। এরপর আমরা যদি আমাদের অনুশীলনীর বইটিতে যাই, এই অধ্যায়টি একটু ছোটই ছিল, তো এখান থেকে যে যে প্রশ্ন আসতে পারে সেটা একটু দেখে নিব আমরা। মৌলিক পদার্থ কি আসতে পারে, যৌগিক পদার্থ আসতে পারে, মিশ্রণ কি আসতে পারে, তারপর হচ্ছে যে বিশুদ্ধ পদার্থ শনাক্ত করার যে দেয়া আছে, এখানে খুব বেশি কিছু দেয়া নেই, মানে বিশুদ্ধ পদার্থ কখন বলি, কাকে বলি সেটা। তারপর পরমাণু, অণু, যৌগ নিয়ে, তারপরে প্রতীকগুলো আমাদের মনে রাখতে হবে, প্রতীক কি, অণু সংকেত কি, তারপর হচ্ছে যে অণুর উদাহরণ, পরমাণুর উদাহরণ, তারপরে এই ছকগুলো একটু মনে রাখতে হবে, কোনটির প্রতীক কি, কোনটির সংকেত কি, সেটা এমসিকিউতে আসবে। তারপর হচ্ছে যে কয়েকটি যৌগিক পদার্থের উদাহরণ দেয়া আছে, এগুলো একটু ভালোভাবে পড়তে হবে, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে দেখা যাবে ছোট প্রশ্ন আসতে পারে, বড় প্রশ্ন আসতে পারে। তারপর এই তো এখানে এই কয়েকটি জিনিসই প্রশ্ন আসার মতো, এইভাবে প্রশ্ন আসতে পারে আর কি। এরপর আমরা অনুশীলনী বইটি যদি দেখি, সেখানেও দেখব পিডিএফ সলিউশন দেওয়া আছে, তোমরা ছক পূরণের আইডিয়া সেখান থেকে নিতে পারো। আজকের ক্লাস এখানেই শেষ করছি।